মাননীয় ডেপুটি স্পিকার, মোহাম্মদ আক্তার হোসেন, কি বিষয়? ডিসঅর্ডার হয়েছে কিছু? আচ্ছা, একটু মোহাম্মদ আক্তার হোসেনের মাইকটা দিবেন দয়া করে প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিরতির আগে এখানে এই সংসদে সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের একজন এমপি তিনি তার বক্তব্য প্রদানের সময়টাতে বলেছেন যে আমার অতিরিক্ত দায়িত্ব, অর্থাৎ তার অতিরিক্ত দায়িত্বের কথা বলে দুইটা সংসদীয় আসনের কথা তিনি উল্লেখ করেছেন রংপুরের। এবং তিনি সেখানে যাওয়ার পরে আমরা সেখানে বিএনপির যারা নেতাকর্মীরা আছে তাদেরকে আমরা এই ধরনের বক্তব্য দিতে শুনেছি যে এই আসনে নির্বাচিত যিনি এমপি তিনি আসলে এমপি না, সংরক্ষিত আসনের যিনি এমপি তিনি আসলে সেখানকার এমপি। যে ধরনের কাজ হোক না কেন সেটা তার মাধ্যমেই সেখানে হতে হবে। আবার সেই দিন আমাদের প্রতিমন্ত্রী শাহে আলম সাহেব তিনি সেটা বলছেন যে এরকম অতিরিক্ত কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। আজকে একজন মহিলা সংসদ সদস্য তিনি বলছেন যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন মন্ত্রী বলছেন যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি। আসলে কোন বিষয়টা সত্য? দ্বিতীয় বিষয় হলো, এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে সেই অতিরিক্ত দায়িত্বের আওতা কতদূর, সেই অতিরিক্ত দায়িত্ব কিভাবে পালন করা হবে, সেই অতিরিক্ত দায়িত্বের সাংবিধানিকতা কতদূর সেটাও আমরা একটু জানতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আরো একটা জিনিস মাননীয় স্পিকার, এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে সেটা শুধুমাত্র বিরোধী দলের সংসদ সদস্যরা যে আসনগুলো থেকে নির্বাচিত হয়েছেন শুধুমাত্র সেই আসনগুলোতেই এই অতিরিক্ত দায়িত্বটা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে একটা জিনিস কিন্তু খুবই আশঙ্কার জায়গা তৈরি করছে, বিএনপি কি বিরোধী দলের আসনগুলোতেও তাদের মহিলা নারী এমপিদেরকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সারা দেশে কি তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় মাননীয় স্পিকার? এটাও আমরা বিএনপির কাছ থেকে জানতে চাই মাননীয় স্পিকার। এই সামগ্রিক বিষয়ে আমাদের কাছে এখন অনানুষ্ঠানিক ছিল, কিন্তু আজকে সংসদে এটা আনুষ্ঠানিকভাবে এটা সামনে এসেছে। আমরা এই বিষয়টা একটা সুরাহা চাই, সরকার দলের কাছ থেকে আমরা এই প্রশ্নের ব্যাখ্যা চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি আহ্বান জানাতে চেয়েছিলাম, এর মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাইকটা দিবেন দয়া করে প্লিজ। মাননীয় স্পিকার, কিছু বিষয়ে আপনার কাছে আহ্বান চাইলেও আপনি সময় দেন না। আজকে যে নিজের থেকে ডাকতে চাইলেন, অনেক ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন যে প্রশ্নটি উত্থাপন করেছেন পয়েন্ট অফ অর্ডারে, সেটা আজকের জন্য বোধহয় পয়েন্ট অফ অর্ডার হবে না। তারপরেও যেহেতু উত্থাপিত হয়ে গেছে, আপনিও আহ্বান করছেন জবাব দেওয়ার জন্য, আমার জবাব দেওয়া জরুরি। এই মহান জাতীয় সংসদ 300 সদস্য লইয়া গঠিত হইবে আর্টিকেল 65। আর্টিকেল 65(3) এর অতিরিক্ত আরো 50 জন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য লইয়া এই সংসদ গঠিত হইবে। 300 সদস্যের যে একক আঞ্চলিক এলাকা, আর্টিকেল 65(1), এই একক আঞ্চলিক এলাকা উপজেলা, পৌরসভা বা ওয়ার্ড বা ইউনিয়ন ক্ষেত্রমতো যাহা প্রযোজ্য, ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে আন্ডার দিস কনস্টিটিউশন ডিলিমিটেশন অ্যাক্ট করা আছে এবং ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে সেই নির্বাচনী এলাকাগুলো ফ্রম টাইম টু টাইম ডিলিমিটেটেড হয়। এইবারও কয়েকটা হয়েছে। সেই ডিলিমিটেটেড এরিয়াটা আর্টিকেল 65 সাবসেকশন 3 ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহারা যে আসনে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন তাদের ডিলিমিটেটেড এরিয়া হচ্ছে হোল কান্ট্রি বাংলাদেশ। তাহলে এটা ওদিক থেকে বেশিই হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই বাংলাদেশের সর্বত্র তাদের মহিলা সংসদ সদস্য হিসাবে তো আমরা এইভাবে টার্ম এখানে আর্টিকেল 65 অনুসারে বলছি, কিন্তু সবাই সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য। তাদের ক্ষেত্রে যে সমস্ত বরাদ্দ সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত হন বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি বিভিন্নভাবে, তারা তাদের সেই প্রাপ্ত বরাদ্দ
বাংলাদেশের যে কোনো স্থানে উপবরাদ্দ দিতে পারেন। সেই ক্ষেত্রে তারা যদি ইচ্ছা করেন আমার এলাকাতে দিতে পারেন। মাননীয় সংসদ সদস্য একজন নির্বাচিত হয়েছেন শামীমারা স্বপ্না, অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, আমাদের কক্সবাজার এলাকায়। তো তার এলাকা সমগ্র বাংলাদেশ, আমাদের এলাকা হচ্ছে নির্বাচনী এলাকা, যেটা আঞ্চলিক এলাকা। এখানে উনি ইচ্ছা করলে তার বরাদ্দ দিতে পারেন, আবার বাঁশখালীতে যেও দিতে পারেন, সাতকানিয়াতেও যেয়ে দিতে পারেন। এখন যদি কোনো মাননীয় সংসদ সদস্য এখানে বক্তৃতা দিয়ে থাকেন যে আমার এলাকা এটা, আমার এলাকা ওইটা, তো নিজেকে লিমিটেড করেছেন, এটা ঠিক হয় নাই। তার বলা উচিত ছিল যে সমগ্র বাংলাদেশ তার নির্বাচনে। তো ওই হিসেবে মাননীয় সংসদ সদস্য যেটা জনাব আখতার হোসেন উত্থাপন করেছেন যে দায়িত্বপ্রাপ্ত বা সুনির্দিষ্ট এলাকা, সেটা তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সারা বাংলাদেশের সমস্ত অধিক্ষেত্রে নির্বাচনী এলাকা মাননীয় সংসদ সদস্যগণ ইচ্ছা করলে তাহাদের সংসদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা আর না যাই, আপনার তো উত্তর পেয়েছেন। তারপর মাননীয় সদস্য, আমরা তাহলে আপনি যদি আচ্ছা দেখেন, আমি জি মাননীয় সদস্য বসেন না, ওনারা মাঝে মধ্যে, জি অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। ওই মাননীয় সদস্য শামীমারা স্বপ্না খালি বাঁশখালী কক্সবাজার না, নেত্রকোনা একের দিকেও নজর রাখবেন। আমি এদিকে যেহেতু একটা পয়েন্ট অফ অর্ডার নিয়েছি, আমাদের ডান পাশে রফিকুল ইসলাম হিলালি সাহেব অনেকক্ষণ যাবত চেষ্টা করছিলেন। আপনি 1 মিনিটে একটু শেষ করবেন প্লিজ, কি বিষয়? মিনিটে কোনোভাবেই সম্ভব হবে না মাননীয় স্পিকার। আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে কেন্দু আটপাড়া জনগণের পক্ষ থেকে এই মহান সংসদে প্রত্যেক সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা একটি অবহেলিত উপজেলা। একটি মাত্র রাস্তা, সড়ক ও জনপথ বিভাগের 9,30,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে 7 কিলোমিটার রাস্তা নির্মাণ করার জন্য। রাস্তাটাকে শক্তিশালীভাবে ধরে রাখার জন্য রাস্তার 2 পাশে গাইড ওয়াল হওয়ার কথা। গাইড ওয়ালের নিচে 4 ইঞ্চি বাই 10 ইঞ্চি সিসি ঢালাই হওয়ার কথা, সিসি ঢালাই হয় নাই। 26 ইঞ্চি বাই 10 ইঞ্চি যে গাইড ওয়াল হওয়ার কথা, প্রথম 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি ঢালাই করা হয় নাই। মাননীয় সদস্য, কি বিষয়টা স্পেসিফিক্যালি বলে ফেলুন প্লিজ। এবং মানুষ বলে পুকুর চুরি, এটা সাগর চুরি হয়েছে। আমি গত সোমবারে একজন স্থানীয় সংসদ সদস্য হিসেবে পরিদর্শন করে যোগাযোগ সচিব মহোদয়ের কাছে একটি অভিযোগপত্র দিয়েছিলাম এবং আমার সামনে উনি 5 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছিলেন। 5 কার্য দিবস অতিবাহিত হয়ে গিয়েছে, তদন্তের কোনো নাম নেই। এইটুকু হয়েছে, 2 দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছিলেন আপনিও সদস্য, আমরা আসছি 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 বলে আর আসে নাই। কাজটি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী 950 টাকার খাবার 150 টাকায় নামিয়ে এনেছেন। ওনার বেতনের 10 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন, কিন্তু এই টাকাটা কিছু সংখ্যক দুর্নীতিবাদ প্রকৌশলী এবং ফ্যাসিস্ট আমলের ঠিকাদার তারা লুটপাট করে খেয়ে ফেলছে। আমরা মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বালিশ কাণ্ডের কোনো অবতারণা এই সরকারের সময় হোক, আমরা তা চাই না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করা হোক। এই তদন্ত কমিটির মাধ্যমে এই শত শত কোটি টাকার মালিক জেলা নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী শত শত কোটি টাকার মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে দুদকের মাধ্যমে সম্পদের অনুসন্ধান করার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি দেখলাম মাননীয় মন্ত্রী নোট নিয়েছেন। মাননীয় হুইপ বসেন দয়া করে।
দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে মহিলা আসন 33 হতে নির্বাচিত মাননীয় সদস্য শওকত আরা আক্তারকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয়ে কার্বন নিঃসরণ কমাতে দেশের সকল গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তর করা প্রসঙ্গে। কার্বন নিঃসরণ বৃদ্ধি একটি বৈশ্বিক সমস্যা। এক্ষেত্রে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশে কার্বন নিঃসরণ বাড়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদনে মারাত্মক ব্যাঘাত ঘটছে। বন, নদী ও বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়ে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বসতবাড়ি হারানো মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে এবং সার্বিক অর্থনীতি ও জনস্বাস্থ্যের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। বিশ্বের মোট কার্বন নিঃসরণের প্রায় 24% আসে পরিবহন খাত থেকে। আর বাংলাদেশে পরিবহন খাতে বছরে প্রায় 11.6 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়, যা মোট জাতীয় কার্বন নিঃসরণের 9%। এর মধ্যে প্রায় 70 থেকে 90% আসে সড়ক পথ থেকে, যেখানে ডিজেল চালিত বাস ও ট্রাক সবচাইতে বেশি দায়ী। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য গণপরিবহনে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে গণপরিবহনকে পর্যায়ক্রমে বিদ্যুৎ চালিত যানবাহনে রূপান্তর করতে হবে। সিএনজি এবং এলএনজি ডিজেল ও পেট্রোলের তুলনায় কম কার্বন নিঃসরণকারী হওয়ায় সেগুলোর ব্যবহার বাড়াতে হবে। স্থায়ী সমাধান হিসেবে বায়োডিজেল, বায়োগ্যাস, সবুজ হাইড্রোজেন ও পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে কার্বন নিঃসরণ কমানোর ব্যবস্থা করতে হবে। সর্বোপরি সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। সৌর বিদ্যুৎ থেকে চার্জ করা যায় এমন পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার নিশ্চিত করতে হবে। বিষয়টি মানুষের জীবন জীবিকার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এবং অতীব জরুরি। জনগুরুত্ব সম্পন্ন বিধায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বৈশ্বিক উষ্ণায়নের জন্য বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস তথা কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ বৃদ্ধিকে অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জীবাশ্ম জ্বালানি নির্ভর মোটরযান থেকে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন রোধে বিশ্বব্যাপী ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, সংক্ষেপে এনডিসি, বাংলাদেশ পরিবহন খাত হতে 2030 সালের মধ্যে 3.4 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ
নিঃশর্তভাবে হ্রাস করার অঙ্গীকার করা হয়েছে। এই প্রেক্ষাপটে আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম 30% ইলেকট্রিক মোটরযান ক্যাটাগরিতে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তর করার নিমিত্তে ইতিমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের ব্যবহার ও পরিবেশ দূষণ হ্রাসকল্পে পরিবেশ বান্ধব সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিনা শুল্কে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বসাকুল্যে মাত্র 15% শুল্কে আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট যদি অ্যালাউ করেন, 3টে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনার একাত্ম বিধিতে যারা 2 মিনিটের করে বক্তব্য দিয়েছেন তারা বলেছেন। একটি হচ্ছে টোল মৌকুফের বিষয়। আমরা যারা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছি অধিকাংশ জায়গায় নির্বাচনের আগে টোল মৌকুফের কথা বলেছি, হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। যোগাযোগ মন্ত্রণালয় সেতু নির্মাণ করে, সেতু ব্যবস্থাপনা করে, বা টোল হচ্ছে একটা রাজস্ব বিষয়, অর্থনৈতিক বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত। তো রাজস্ব যে কোনো সময় যোগাযোগ মন্ত্রণালয় আদায় রহিত করতে পারে না, অথবা কোনো মেম্বার অফ পার্লামেন্টও পারেন না, তাহলে তো এই পার্লামেন্টটাও চলবে না অর্থের অভাবে। যার ফলে এই দাবিগুলি মেম্বার অফ পার্লামেন্টরা করেন এবং তারা জনগণকেও করেছেন, ওয়াদা করেছেন। আমরা সেগুলি অর্থ বিভাগের সাথে আলোচনা করে ছোট শেষতে ছাড় দেওয়া যায় কিনা সেটা একটা নীতিগত সিদ্ধান্ত নিতে হবে অর্থনৈতিকভাবে। বাট কোন সেতুর টোল কালেক্ট হবে তার একটা নীতিমালা আছে। সেই সেতুর টোল কালেকশন বন্ধ মেম্বার অফ পার্লামেন্টের সুপারিশে বা অনুরোধে যোগাযোগ মন্ত্রণালয় করার সুযোগ কম। আরেকটি জায়গা হচ্ছে যেখানে রেল লাইন আছে সেখানেই মেম্বার অফ পার্লামেন্টের ওয়াদা করেছেন যে ট্রেন স্টেশন করে দিবেন অথবা রেল থামানোর ব্যবস্থা করে দিবেন। কিন্তু আপনি জানেন যে আন্তনগর ট্রেন যেখানে চলে কোন স্টপেজে থামবে তারও একটা নীতিমালা আছে, বিবেচনা করে স্টপেজগুলি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টরা সব জায়গায় যদি ট্রেনগুলি থামাতে চান তাহলে আন্তনগর ট্রেন থাকবে না, সব লোকাল ট্রেন হয়ে যাবে। আবার একই সাথে আমরা চাই দ্রুততম সময় গন্তব্যে পৌঁছাতে, তাহলে আন্তনগর ট্রেন তাতে ঝুঁকিতে পড়ে, এই ব্যবস্থাপনাটা দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়। আরেকটি কথা বলে শেষ করছি, সমস্ত মেম্বার অফ পার্লামেন্টরা নির্বাচনের আগে অধিকাংশ জায়গায় বলার চেষ্টা করেছেন 4 লেন সড়ক করে দেবে। এখন 4 লেন সড়ক হওয়ার জন্য ওই এলাকায় পর্যাপ্ত যানবাহন কতটুকু চলে, যাত্রীর সংখ্যা কত, মালাবান পরিবহন কি পরিমাণ আছে, সেইগুলি বিবেচনা করেই কিন্তু লেন নির্ধারণ করা হয়, সড়কের ক্যাপাসিটি। স্ট্যান্ডার্ড 2 লেনই জেলা পর্যায়ে যথেষ্ট বলে আমরা মনে করি। আর যেগুলি ন্যাশনাল হাইওয়ে আছে সেগুলি 4 লেন, 6 লেন, 2 সার্ভিস লেন সহ 8 লেন, এইগুলি দাবি আছে, পরিকল্পনা আছে, সেগুলি আমরা করব। যার ফলে মেম্বার অফ পার্লামেন্টরা আমি মনে করছি যে এই নীতিমালাগুলি একটু দেখে জেনে বুঝে রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল থাকা, অ্যাট দ্য সেম টাইম জনগণের প্রতি দায়িত্বশীল থাকা, এই দুটো সমন্বয় করলে আমার মনে হয় যে আমরা আরো বেশি জোরালো ভূমিকা পালন করতে পারবো। আর একটা দুর্নীতির কথা বলা হয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট বলেছেন আইটেম অনুসারে এবং স্পেসিফিক অনুসারে কাজ হচ্ছে কিনা আমি আজই তদন্ত করে দেখব, জানার চেষ্টা করব। আগামীকাল পার্লামেন্টের সুযোগ দিলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা মেম্বার অফ পার্লামেন্টদেরকে দেওয়া হবে। দুর্নীতি আছে, অস্বীকার করছি না, কিন্তু এই দুর্নীতি রোধে আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করণীয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা যারা আছেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যারা আছেন, জোনগুলি যারা প্রধান আছেন, বিশেষ করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং কাজের গুণগত মান নিশ্চিত করবার জন্য তাগাদা অব্যাহতভাবে দেওয়া হচ্ছে। ব্যত্যয় হলে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি একটি প্রশ্ন করতে পারেন। 1 প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নোটিশের বিষয় যে মানুষের জীবন জীবিকার সাথে সম্পৃক্ত এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ, সেই মনোভাব ব্যক্ত করে মাননীয় মন্ত্রী যেই বক্তব্য প্রদান করেছেন এজন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার,
বর্তমানে রাজধানীর ঢাকার রাস্তায় জনদুর্ভোগ একটি অন্যতম কারণ হলো ব্যাটারি চালিত অটোরিকশা বা ইজি বাইক। কাকডাকা ভোর থেকেই সড়কে নামে লাখ লাখ ব্যাটারি চালিত রিক্সা। ব্যাটারি চালিত রিক্সায় কম খরচে সহজে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়। আবার চালকের শারীরিক পরিশ্রমও কম হওয়ায় যাত্রী চালক উভয়ই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এসব রিকশায় কার্বন নিঃসরণের তেমন একটা না হওয়ায় পরিবেশের জন্য ইতিবাচক, কিন্তু মাত্রাতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে তীব্র যানজট, ঘন ঘন দুর্ঘটনা এবং নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করছে। চালকরা অদক্ষ হওয়ায় এবং তাদের কোনো ধরনের লাইসেন্স, প্রশিক্ষণ বা ট্রাফিক জ্ঞান না থাকায় সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। মাননীয় সদস্য, কোশ্চেন করুন মাননীয় প্লিজ। মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এসব ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ না করে এগুলোর মান উন্নয়ন ও কোনো একটি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসার মাধ্যমে রাস্তায় শৃঙ্খলা ফেরানোর কোনো ব্যবস্থা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, ব্যাটারি চালিত রিক্সা সম্পর্কে নিয়ন্ত্রণ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিকটা বেশি উনি গুরুত্ব দিয়েছেন। এটা সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করে, যোগাযোগ মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করে না এবং তার এখানে হস্তক্ষেপের সুযোগও কম। তবে ঢাকা সিটিতে একটা মাল্টি মোডাম যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবার জন্য ইতিমধ্যে সমন্বিতভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপের অংশ হিসাবে ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ এবং তার ব্যবস্থাপনা কি হতে পারে, কিভাবে করা যেতে পারে সেটা পরীক্ষা নিরীক্ষা চলছে। এরপরে সরকার বিশেষ করে ঢাকা সিটি এবং সারা বাংলাদেশে ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অথবা পরিচালনার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নির্দেশনা আসবে, তার আলোকেই সরকার এবং স্থানীয় প্রশাসন কাজ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন কুমিল্লা 10 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুবাশ্বের আলম ভূঁইয়াকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদের সকল সদস্যদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় গার্মেন্টস শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের জন্য কর্মজীবী নারী শ্রমিক হোস্টেল নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, রাজধানীর পার্শ্ববর্তী সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠিত গার্মেন্টস কারখানা ও চট্টগ্রাম সহ দেশের সকল ইপিজেডগুলোতে বিপুল সংখ্যক রপ্তানিমুখী পোশাক কারখানায় হাজার হাজার নারী শ্রমিক কর্মরত রয়েছে। এই সমস্ত নারী শ্রমিকদের নিরাপত্তা ও আবাসন সংকট নিরসন করতে কারখানা মালিক, সরকার, স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি। পোশাক খাতের নারী শ্রমিকরা কর্মস্থল থেকে বিক্ষিপ্তভাবে অনিরাপদভাবে দূর দূরান্তে বসবাসের কারণে আসা যাওয়ার পথে অনেক সময় যৌন হয়রানি সহ নানা দুর্ঘটনার শিকার হয়। স্বল্প বেতনে চাকরি করে অধিক ভাড়া বাসা থেকে জীবন জীবিকা নির্বাহ করা নারী শ্রমিকদের জন্য দুঃসাধ্য হয়ে থাকে। মাননীয় স্পিকার, দেশের রপ্তানি বাণিজ্যে ও অর্থনীতিতে নারী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাই নারী শ্রমিকদের জন্য কারখানাগুলোর নিজস্ব উদ্যোগে বা যৌথ অর্থায়নে শিল্প এলাকার নিকটে বহুতল ডরমেটরি বা নিরাপদ হোস্টেল নির্মাণ, নারীদের সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা দিতে সরকারের পক্ষ থেকে শ্রমিক পল্লী, আমি পুনরায় উল্লেখ করছি, শ্রমিক পল্লী বা কর্মজীবী নারী শ্রমিক হোস্টেল প্রকল্প বাস্তবায়ন সময়ের দাবি বলে আমি মনে করছি।
রাতের শিফট বা অতিরিক্ত সময় কাজ করে নারীদের জন্য কারখানায় নিজস্ব পরিবহনে যাতায়াতের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করাও সময়ের দাবি। মাননীয় স্পিকার, এমত অবস্থায় গার্মেন্টস শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের কল্যাণ কল্পে আমার জরুরি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিষয়ে মন্ত্রী মহোদয় মনোযোগ আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর পক্ষে মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নাটোরকে বর্তমান সংসদে উপেক্ষা করার কোনো উপায় নেই। বর্তমান সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 4 জন সরাসরি নির্বাচিত এমপি রয়েছেন, 2 জন মহিলা সংরক্ষিত আসনে এমপি রয়েছেন, 1 জন প্রতিমন্ত্রী রয়েছেন, 1 জন হুইপ রয়েছেন। নাটোরকে উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়ন হবে না মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুপস্থিতি, উনি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে আছেন। আমি তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী যে বিষয়টি, জনগুরুত্বপূর্ণ বিষয়টি মহান সংসদের সামনে আমাদের মাননীয় সংসদ সদস্য উপস্থাপন করেছেন, সে বিষয়ে আমি একটি ক্ষুদ্র বিবৃতি দিচ্ছি। মাননীয় স্পিকার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বড় আশুলিয়া, সাভারে একটি এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় একটি ও চট্টগ্রামে একটি কর্মজীবী নারী হোস্টেল পরিচালিত হচ্ছে। কর্মজীবী হোস্টেলের বিবরণগুলো আমি সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়ার চেষ্টা করছি। কর্মজীবী নারী হোস্টেল আশুলিয়া, সাভার, ঢাকায় যেটি রয়েছে, সেখানে মাননীয় স্পিকার উপজেলার বড় আশুলিয়ায় অবস্থিত 12 তলা বিশিষ্ট একমুখী ভবন এপ্রিল 2013 থেকে জুন 2017 প্রকল্প মেয়াদে নির্মিত হয়েছে। হোস্টেলের আসন সংখ্যা 388টি। হোস্টেলের আসনের শ্রেণীবিন্যাস 2 আসন বিশিষ্ট কক্ষ 8টি, ভাড়ার হার 1200 টাকা করে, 3 আসন বিশিষ্ট কক্ষ 16টি এবং ভাড়ার হার 800 ও 4 আসন বিশিষ্ট কক্ষ 81টি, ভাড়ার হার 700। হোস্টেলের বর্তমান বর্ডারের সংখ্যা রয়েছে 2040 জন। প্রীতিলতা কর্মজীবী নারী হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্র নামে মাননীয় স্পিকার কালীগঞ্জ, গাজীপুরে আরেকটি মহিলা কর্মজীবী হোস্টেল রয়েছে। সেখানে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা অবস্থিত 3 তলা বিশিষ্ট ভবনটি জুলাই 2016 হতে জুন 2019 প্রকল্প মেয়াদে নির্মিত হয়। হোস্টেলের আসন সংখ্যা 124টি। আসনের শ্রেণীবিন্যাস 2 আসন বিশিষ্ট কক্ষ 35টি, ভাড়ার হার 900, 3 আসন বিশিষ্ট কক্ষ 9টি, ভাড়ার হার 700, 4 আসন বিশিষ্ট কক্ষ 6টি, ভাড়ার হার 500 এবং ভিআইপি আসন 3টি কক্ষ, ভাড়ার হার 2000। হোস্টেলে বর্তমানে বর্ডার সংখ্যা রয়েছে 90 জন। কর্মজীবী নারী হোস্টেল চাঁদগাঁও, চট্টগ্রাম, এখানে মাননীয় স্পিকার 4 তলা বিশিষ্ট ভবনটি 2টি ভবন রয়েছে, 2টি এবং 2 তলা বিশিষ্ট একটি ভবন সহ মোট 3টি ভবন জুলাই 1980 সাল থেকে হতে জুন 1982 প্রকল্প মেয়াদে নির্মিত হয়েছিল। হোস্টেলের আসন সংখ্যা 215টি, আসনের শ্রেণীবিন্যাস 3, আসন বিশিষ্ট কক্ষ 25টি, ভাড়ার হার 1100 ও 4 আসন বিশিষ্ট কক্ষ 35টি, যার ভাড়ার হার 1100 টাকা। বর্তমানে হোস্টেলে বর্ডার সংখ্যা রয়েছেন 138 জন। নারায়ণগঞ্জ জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নেই মাননীয় স্পিকার। এখানে উপরোক্ত 3টি হোস্টেল, ঢাকায় 3টি কর্মজীবী হোস্টেল, রাজশাহীতে 1টি, খুলনায় 1টি, যশোরে 1টি এবং জাতীয় মহিলা সংস্থা প্রধান কার্যালয় বেলি রোডে 1টি সহ মোট 10টি কর্মজীবী হোস্টেল ইতিমধ্যে বাংলাদেশে রয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা কর্মজীবী নারীদের বাসস্থান ও নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিবেচনা করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ক্রমান্বয়ে প্রতিটি জেলায় 1টি করে আধুনিক কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপনের প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে মাননীয় স্পিকার। এর সাথে আমি একটু যুক্ত করতে চাই মাননীয় স্পিকার, শুধু মহিলা হোস্টেল আমরা যদি নির্মাণ করি সেটাতে আমাদের এখানে দায়িত্ব সম্পন্ন হয়ে যায় না। আমরা দেখেছি যে এই হোস্টেলগুলোতে সিট বরাদ্দের বিষয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনিয়মের তথ্য আমরা দেখেছি। গত 7 দিন আগে আমার কাছে একজন এসেছেন যে মন্ত্রীর সুপারিশ ছাড়া সিট বরাদ্দ হচ্ছে না। আমরা সেই বিষয়ে তদারকি করছি যেন পরবর্তীতে এই বিষয়গুলোতে সিট আছে মানে বরাদ্দ হবে, না থাকলে বরাদ্দ হবে না, সুপারিশের ভিত্তিতে যেন কোনো সিট বরাদ্দের বিষয়গুলো না থাকে। মাননীয় স্পিকার, আপনি যদি 1 মিনিট সময় বাড়িয়ে দেন, আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকজন যারা আমাদের এখানে নোটিশ দিয়েছিলেন কিন্তু নোটিশগুলো গৃহীত হয়নি, প্রতিবন্ধীদের নিয়ে একটি প্রশ্ন উত্থাপন করেছিলেন যে তার এলাকাতে প্রতিবন্ধীদের সম্পর্কে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই মহান সংসদের সকল সদস্যবৃন্দ যারা আছেন এবং সারা বাংলাদেশকে জানাতে চাই
যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রতিবন্ধী যারা আছেন এই প্রতিবন্ধিতাকে কোনোভাবেই বোঝা না সম্পদ হিসেবে নির্মাণ করার জন্য এবং সম্পদ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছেন, যে স্টিয়ারিং কমিটির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী নিজে, এবং এখন পর্যন্ত 8টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদেরকে সদস্য হিসেবে চিহ্নিত করে এই স্টিয়ারিং কমিটিটি গঠন করা হয়েছে। যে স্টিয়ারিং কমিটির কেবল এবং কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে যে প্রতিবন্ধিতা নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন এবং পর্যায়ক্রমে যারা প্যারালাইজড অথবা অন্যান্য অসুখের মাধ্যমে প্রতিবন্ধিতা অর্জন করেছেন তাদের প্রত্যেকের জীবন এবং জীবন মানকে যেন সর্বাধিকভাবে উন্নয়ন করা যায় এবং তাদেরকে বাংলাদেশের মেইন ইকোনমিতে যেন তাদেরকে কানেক্ট করা যায় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া। স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে 10টি জায়গাতে পাইলট বেসিসে আমরা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের করার চেষ্টাও করছি। বর্তমান সরকারের যে প্রচেষ্টা রয়েছে এটা কেবলমাত্র প্রতিবন্ধী না, মহিলাদের ক্ষেত্রেও মাননীয় স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা কাজ আমরা হাতে নিয়েছি। আশা করছি যে ভবিষ্যতে আপনারা অচিরেই দেখতে পারবেন যে কতটুকু আমরা অগ্রগতি করতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ মুবাশ্বের আলম ভূঁইয়া, আপনি একটি প্রশ্ন করতে পারেন। প্রশ্ন প্লিজ, স্টেটমেন্ট না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ। আমি প্রস্তাব করেছি মাননীয় মন্ত্রীর উত্তরের মাধ্যমে অনেক বিষয় অবগত হয়েছি, যাহা আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে জানা ছিল না। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তবুও চাওয়ার এবং পাওয়ার দুইটার মধ্যেই অমিল থেকে যায়। আমাদের চাওয়া অনেক, মাননীয় মন্ত্রী যা বলেছে সেখানে আমি এখনো মনে করছি অপ্রতুল। আরো অনেক ব্যাপক সংখ্যায় যদি কর্মজীবী নারী হোস্টেল নির্মাণ করেন তাহলে আমাদের শ্রমিকরা উপকৃত হবেন। পাশাপাশি মাননীয় মন্ত্রী আমাদেরকে বিস্তারিত বলেছে, এজন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা বিভিন্ন সময় নতুন সদস্য কথা বলি, নোটিশ দিই, জানি না এটা অভিযোগ হবে কিনা। মাননীয় সদস্য সংসদের প্রশ্নটা করুন। প্রশ্ন করে ফেলছি, ধন্যবাদ দিয়েছি। আর একটা কথা যেটা না বললে নয়, বিভিন্ন সময় নোটিশ দিয়েছি, মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু শুনিলাম বলিলাম কিন্তু কোনো প্রতিকার পাইনি। 11 বার প্রথম অধিবেশনে বলেছি, ডিউ লেটার দিয়েছি, মাননীয় প্রতিমন্ত্রী কোনো জবাব দিন, দয়া করে বসুন পাইনি। সদস্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আসলে আমাদের বিগত দিনের অভিজ্ঞতা যেটা বলে যে বিগত 17-18 বছর ধরে বাংলাদেশের হিস্ট্রিতে যেটা দেখা গেছে যে আমরা অনেক বড় বড় কথা বলেছি কিন্তু কাজ করিনি। সেই একটা শঙ্কার জায়গা সকলেরই আছে, এটা আমরা বুঝি। শঙ্কার জায়গা থেকে তাদের এক্সপেকটেশনের পূর্ণ হবে কিনা সেটা নিয়েও তারা একটু সন্দিহান থাকেন। তবে এতটুকু বুঝতে হবে যে আমি এর আগেও বলেছি যে বাংলাদেশে একটি পরিবর্তনের বাতাস ইতিমধ্যে প্রবাহিত হওয়া শুরু হয়েছে এবং মানুষ কিন্তু বুঝতে পারছে যে বর্তমান সরকার কেবলমাত্র উন্নয়নের গল্প বলে বসে থাকেন না, তারা মানুষের জনগণের জীবনের উন্নয়নের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দিনরাত পরিশ্রম করছি, সকলের সহযোগিতাটা কামনা করি সবসময় যেন আমরা কাজগুলো করতে পারি। এবং মহিলা হোস্টেল যেটা, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। এবং আমাদের নারীদেরকে যদি দেশের জনগণের মোর দ্যান 50% হচ্ছে নারী, সেখানে কিন্তু এই নারীদেরকে যদি আমরা এগিয়ে না নিয়ে যেতে পারি, তাদের জন্য যদি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাদেরকে যদি আমরা মেইন স্ট্রিমে জায়গা করে দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য আসলে এগিয়ে যাওয়া খুব কষ্টকর হবে। সেখান থেকে আমাদের মন্ত্রণালয়ের যে আগ্রহ বা চেষ্টা, এটা অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা করে যাচ্ছি। আমরা চাইবো যে উপজেলা এবং জেলা পর্যায়ে যদি আমরা এগুলো করতে পারি, করার পরে আমরা উপজেলা ব্যাপী এগুলো নিয়ে যাবো ইনশাআল্লাহ। একটু সময় লাগবে, আশা করি যে সেই ধৈর্যটা এবং বিশ্বাসটা আমাদের উপর আপনারা সকলে রাখবেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমি এখন মহিলা আসন নম্বর ৩৫ থেকে নির্বাচিত মাননীয় সদস্য সেলিনা সুলতানাকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, ৭১ বিধি জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার উপস্থাপনীয় বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের লক্ষ্য করে সাইবার বুলিং, চরিত্র হনন ও ভুয়া তথ্য প্রচার প্রতিরোধ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে বিরোধী মত পোষণকারী ব্যক্তিদেরকে এবং নারীদেরকে লক্ষ্য করে সাইবার বুলিং, চরিত্র হনন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনা সামাজিকভাবে বেড়ে যাচ্ছে। এসব অপপ্রচারের ফলে একজন নারী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং কোনো কোনো ক্ষেত্রে চরম হতাশার শিকার হচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা শুনেছি আইএমএ জাহিলিয়া যুগে একটি কন্যা সন্তানকে জীবন্ত কবর বা পুঁতে ফেলা হতো, কিন্তু আমরা এই বিশ্বায়নের যুগে, ডিজিটালাইজেশনের যুগে আমরা দেখছি একজন নারী কিভাবে তথ্য প্রযুক্তির অপব্যবহার করার ফলে মানসিকভাবে মৃত্যুর মুখে যাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে একজন নারী আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছেন। কিন্তু মাননীয় স্পিকার, আজকের এই যে পরিস্থিতি, এটা কিন্তু একদিনে হয়নি। দীর্ঘ 17 বছর এই বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, গণতন্ত্র ছিল না। এই গণতন্ত্রহীন বাংলাদেশে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার গত 20 বছর আগে যে বৃক্ষ রোপণ করেছিলেন সেটির কুফল এখন আমরা দেখতে পাচ্ছি। গত 17 বছরে এই শেখ হাসিনার সরকার বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে দুর্বল করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে আজকে এই যে সামাজিক অবক্ষয়, সেটিও কিন্তু এই দীর্ঘ দুঃশাসনেরই ফসল। আমরা মাননীয় স্পিকার, আমরা জেনেছি বর্তমান সরকার এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু আমার কথা হচ্ছে, আমার বিশ্বাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে এদেশে এসিড সন্ত্রাস দমন করেছিলেন, তার দৃঢ় নেতৃত্বে এবং সময়োযোগী সিদ্ধান্তে এবং কঠোরভাবে এই এসিড সন্ত্রাসের মাধ্যমে যে পদক্ষেপ নিয়েছিলেন, সেই পদক্ষেপ কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু উপভোগ করতে পেরেছে। তা আমি বলতে চাই, আজকে সাইবার অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত, কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। মাননীয় স্পিকার, একজন নারীর কান্না কোনো দলের নয়, একজন নারী কোনো একমাত্র শেখ হাসিনা ছাড়া এখানে কোনো সরকারি দল নেই, এখানে কোনো বিরোধী দল নেই, সকল নারীর কান্নাই কিন্তু একরকম। অতএব সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং, চরিত্র হনন ও AI দিয়ে কন্টেন্ট ও তথ্য প্রযুক্তির অপব্যবহারের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমি সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনামকে তার এই বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ মাননীয় এমপি সেলিনা সুলতানাকে। এটা একটা সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন উনি। সাইবার সুরক্ষা আইন কিন্তু অলরেডি এক্সিস্টেড, কিন্তু অনেক সময় আনফর্চুনেটলি প্রয়োগ হয় না। তা আমি আপনার সুরক্ষা আইনটা 26-25 নাম্বার ধারাটা আমি পড়ছি এখন।
যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে অন্য কোনো ব্যক্তিকে ব্ল্যাকমেইলিং বা যৌন হয়রানি বা রেভেঞ্জ পর্ন বা ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদান চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল বা সেক্স টর্শন করিবার অভিপ্রায়ে সৃষ্ট বা প্রাপ্ত বা সংরক্ষিত কোনো তথ্য, ভিডিও চিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত বা এডিটকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত অথবা এডিটকৃত ও প্রদর্শনযোগ্য এরূপ কোনো তথ্যপাত্য প্রেরণ, প্রকাশ, প্রচার করেন বা প্রেরণ করেন, এইসব হুমকি প্রদান করেন যা ক্ষতিকর বা ভীতি প্রদর্শক, তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হবে একটি অপরাধ। যদি কোনো ব্যক্তি উপধারা 1 অধীনে কোনো অপরাধ সংগঠন করেন, তাহলে তিনি অনধিক 2 বছর কারাদণ্ডে বা অনধিক 10 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি উপধারা 1 অধীনে অপরাধ কোনো নারী বা অনূর্ধ্ব 18 বছরের কোনো শিশুর বিরুদ্ধে সংগঠন করেন, তাহলে তিনি অনধিক 5 বছর কারাদণ্ডে বা অনধিক 20 লক্ষ টাকা অর্থদণ্ডে বা অভিদণ্ডে দণ্ডিত হবেন। তবে সাম্প্রতিক সময়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে ডিপ ফেক, এআই নির্ভর ছবি, ভিডিও, অডিও এবং বিভিন্ন ধরনের মানহানিকর, বিভ্রান্তিকর কন্টেন্ট অত্যন্ত সহজে তৈরি এবং প্রচার করা হচ্ছে। উক্ত প্রেক্ষাপটে বিদ্যমান আইনেও আরও যুগোপযোগী এবং কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই লক্ষ্যে সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত সংশোধনীতে কোনো ব্যক্তিকে মানহানি বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কেউ যদি এআই সৃষ্টি বা সম্পাদিত কন্টেন্ট প্রচারকে স্পষ্টভাবে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এই ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তির পরিমাণ বৃদ্ধি এবং মানহানির একটি সুস্পষ্ট সংজ্ঞা সংযোজনের প্রস্তাব করা হয়েছে, যাতে একদিকে প্রযুক্তি নির্ভর নতুন ধরনের অপরাধ কার্যকরভাবে মোকাবেলা করা যায় এবং অন্যদিকে আইন প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় ভারসাম্য এবং ন্যায্যতা বজায় থাকে। এছাড়াও সাইবার স্পেস ব্যক্তি, জনসাধারণ, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে বিভ্রান্ত, প্রতারিত বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা, বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য তৈরি, প্রকাশ ও প্রচারককেও আইনগত কাঠামো আওতায় আনা এবং মানহানিকর তথ্য, গুজব এবং অপতথ্য দ্রুত অপসারণ বা ব্লকের বিধান আরও সুস্পষ্ট করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক তথ্যপাত্য বিশ্লেষণপূর্বক নির্ধারিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানি বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্ল্যাটফর্মকে কন্টেন্ট অপসারণ বা ব্লকের জন্য অনুরোধ করা হয় এবং তাদের সহযোগিতা মাধ্যমে এই ধরনের কন্টেন্ট অপসারণ সম্ভব হয়। এই বাস্তবতা বিবেচনায় আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলির সঙ্গে সময়সীমা ভিত্তিক কন্টেন্ট অপসারণ সংক্রান্ত বা কন্টেন্ট টেকডাউন সংক্রান্ত চুক্তি সমন্বয় এবং প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের ক্ষমতা আইনে সংযোজন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আমি মাননীয় স্পিকার, অনেক সময় এরকম আমি কমপ্লেন পাচ্ছি এবং অ্যাকর্ডিংলি আমি বিটিআর চেয়ারম্যান সাহেবকে অনেকবার বলেছি। মাননীয় মন্ত্রী, আমি একটু আপনাকে থামাতে চাই। পরবর্তীতে এই ধরনের কোশ্চেনের আনসার যারা আপনাকে অ্যাসিস্ট করে একটু ভালোভাবে প্রিপারেশন করে এখানে আসবেন। ওনার যে কোশ্চেন বা কনসার্ন ছিল সেটার আনসার আসছে না এখানে। না, আমি আপনাকে পুরোটা পড়ি, আপনার আমাকে পুরোটা পড়তে দেন, আরো রয়ে গেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি বর্তমানে অনলাইনে প্রচলিত ক্ষতিকর
কন্টেন্ট, ভুয়া তথ্য, গুজব শনাক্তকরণ, বিশ্লেষণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করছে। একই সঙ্গে সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ের আইসিটি কার্যালয়ে সাইবার নিরাপত্তা সেবা হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ নাগরিক সহজে সাইবার নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ ও প্রাথমিক সহায়তা গ্রহণ করতে পারেন। স্থানীয় পর্যায়ে সাইবার সক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে সহযোগিত করে কিশোরীদেরকে সাইবার অপরাধে জড়িত হওয়া প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। ডিজিটাল হ্যারাসমেন্ট বা সাইবার বুলিংয়ের শিকার নারীদের তাৎক্ষণিক আইনি সহায়তা পেতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির হেল্পলাইন নাম্বার 333 অথবা রিপোর্ট হ্যারাসমেন্ট @ncsa.gov.bd এর অভিযোগ প্রেরণ করলে প্রাথমিক অনুসন্ধান ও ফ্যাক্ট চেকিং করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়। এছাড়া নাগরিকদের সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ, মূল্যায়ন ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা বা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানে দ্রুত প্রেরণ, অভিযোগ অগ্রগতি ও পর্যবেক্ষণ এবং সমন্বিত প্রতিরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম নামে মন্ত্রী কয় পাতা আপনার? আমাদের টাইম এটাই শেষ। একটি কেন্দ্রীয় সফটওয়্যার প্ল্যাটফর্ম উন্নয়ন করা হয়েছে। আমরা মাননীয় স্পিকার, আমরা কি করেছি এটা যদি আপনি না শোনেন তাহলে তো হবে না। টু দ্য পয়েন্টে শুনতে চাই, ওনার যে অ্যাংজাইটি এন্ড Okay. কনসার্নটা আছে। ইউ আর মেকিং এ স্টেটমেন্ট আমরা রেফারিং ল। ওকে, থ্যাংক ইউ মাননীয় স্পিকার। সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026-এর একটা খসড়া পর্যালোচনা আবার চূড়ান্ত করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 5 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রিসভা কমিটি গঠন করে দিয়েছেন উনি। এবং আমরা এখন যেসব কন্টেন্ট নিয়ে আমরা কথা বলি, অ্যাজ আই সেড, যে বিটিআরসি চেয়ারম্যান সাহেবের কাছে যখন আমরা এগুলি কমপ্লেনগুলি দিই, স্পেশালি ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেগুলি হয়, এগুলি নিয়ে কিন্তু ওনারা বলেন যেমন ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন নিয়ে তারা এগুলি করতে চায় না। আমরা বিটিআরসির মাধ্যমে ইউটিউবকে কথা বলেছি, আমরা টিকটকের সাথে কথা বলেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি। তারা শুধু বলতে চায় দেশে কোনো অস্থিরতা, এমন কিছু কন্টেন্ট যদি অস্থিরতা সৃষ্টি করে অথবা কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এমন কন্টেন্টগুলি ওনারা সহায়তে চায়। কিন্তু ব্যক্তিগত অ্যাসাসিনেশন যেগুলিতে হয় ওনারা সহজে সহায়তে চায় না। আমরা চেষ্টা করেছি, এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে একটা কমিটি করে দিয়েছেন, 5জন মন্ত্রিসভাকে নিয়ে একটা সুরক্ষা কমিটি করে দিয়েছেন। এই কমিটিতে আমরা আরো আলোচনা করে সময় উপযোগী আমরা একটা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী বাহাদুর। মাননীয় সদস্য, আপনার কোনো কোশ্চেন থাকলে স্পেসিফিক্যালি কোশ্চেন করেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আপনার প্রশ্ন হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই নির্ভর ভুয়া ছবি ভিডিও কয়েক মিনিটেই ভাইরাল হয়ে যায়। এ ধরনের ভুয়া কন্টেন্ট দ্রুত শনাক্ত, অপসারণ এবং জড়িত অপরাধীদেরকে 24 ঘন্টায় আইনের আওতায় আনতে বিশেষ সাইবার রেসপন্স টিম এবং ভুক্তভোগীদের জন্য সাপোর্টের জন্য ওয়ান স্টপ সাইবার সাপোর্টের কোনো নীতিমালা বা কোনো সিদ্ধান্ত সরকারে আছে কিনা আমি আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ আপনাকে। জি মাননীয় স্পিকার, আমি একটু আগে যেটা বললাম, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা 5 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রিসভা কমিটি গঠন হয়েছে। আমরা এই সপ্তাহে একটা মিটিং করব, আমরা আলোচনা করব এবং সময় উপযোগী আমরা সিদ্ধান্ত নিব। শুধু আমাদের মা বোনরা, আমরা সবাই কিন্তু সাফারার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমরা সিরিয়াসলি উই হ্যাভ টেকেন দ্য টাস্ক। ইনশাল্লাহ নিশ্চয়ই উইল কাম আপ উইথ সাম সলিউশন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। জি মাননীয় হুইপ জি কে গাউস, আপনি কি বলতে চাচ্ছিলেন? মাননীয় স্পিকার,
আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি আমাদের সংসদের অভিভাবক। এই মহান জাতীয় সংসদে গত 17 বছর নাচ গান কবিতা আবৃত্তি অন্যের চরিত্র অন্য ছবি হয়েছে। আপনার যে ফ্লোরে আমরা অধিবেশন করি ঠিক তার উপরে একতলায় আমরা নামাজ পড়ি। অসংখ্য মুসলমান আমরা জামাতে নামাজ পড়ি। মসজিদের সামনে সারিবদ্ধভাবে বালতি রাখা হয়েছে। আকাশ থেকে পানি প্রতিদিন এই সংসদে প্রবেশ করে। শুধু বাইরে নয়, মসজিদের ভিতরেও একই অবস্থা। এই অধিবেশনে আমরা 9,38,000 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছি। মেহেরবানি করে মসজিদে পানি পড়ার ব্যবস্থা বন্ধের জন্য আমি আপনার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় হুইপ। এই বিষয়টা আসলে আমরাও জেনেছি, সংসদের ছাদ থেকে পানি পড়ে। আর কষ্টের কথা কাকে বলবো, আমি আমার নিজের ঘরে ঘুমাইতে গেলে ছাদের এখানে বাটি দিয়ে রাখি, পানি পড়ে আমার নিজের বাড়িতেও, সংসদ ভবনের। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি যে মাননীয় চিফ হুইপ। পানি পড়ার বিষয়টা এই পূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। তাদের সাথে গতকালকে কথা বলেছি। যত জায়গা থেকে পানি পড়ে তারা সেটা মেরামত করার কার্যক্রম গতকালকে হাতে নিয়েছে। ইনশাআল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যেই এটা সমাধান হবে বলে বিশ্বাস করি। দ্বিতীয়ত, মাননীয় স্পিকার, আমাদের জনাব ওই যে আমরা শওকতুল ইসলাম মৌলভীবাজার 2, তার ওখানে ভারত থেকে পানি এসে ফ্ল্যাডেড হয়ে গেছে। সেখানে তারা একটা বাঁধ নির্মাণ করতে চায়। আপনি যদি ওনাকে একটু অ্যালাউ করেন। আর ফরিদুল কবির তালুকদার, উনি 141 জামালপুর 4, তাকেও যদি আপনি 1 মিনিটের জন্য অ্যালাউ করেন, তারও একটা বিরাট সমস্যা আছে, তিনিও কথা বলতে চান। আপনি 2জন মানুষকে একটু অ্যালাউ করেন মাননীয় স্পিকার। জি, 1 মিনিট করে কথা বলুন। মাননীয় চিফ হুইপ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি 350 জনকে অ্যালাউ করতে চাই, কিন্তু সম্ভব না সব সময়। বাট অসংখ্য ধন্যবাদ। আপনি যে পূর্ত মন্ত্রণালয়ের কথা বলছেন, ওনার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আপনার পিছনে, উনি কিছু বললে আমরা যে এই যে বাসায় ঘুমাতে পারি না বৃষ্টির দিনে, উনি কিছু বলবে কিনা ওনার কাছ থেকে শুনে আমরা ইয়াতে চলে যাব। আপনার বাসার কথা বলা আছে, দেখি মাননীয় মন্ত্রী কি বল। মাননীয় স্পিকার, চিফ হুইপ সাহেব অলরেডি এ ব্যাপারে আমাদের মনোযোগ আকর্ষণ করছেন এবং আমরা সর্বাত্মক বন্দোবস্ত করতেছি। ইনশাল্লাহ এর প্রতিক্রিয়া খুব সহজেই হয়ে যাবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত কমিটি গঠন মাননীয় চিফ হুইপ মহোদয়ের অনুরোধের প্রেক্ষিতে আজকের মতো স্থগিত করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়নের কার্যাবলী। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর অধিকতর সংশোধন করবে আনিত বিলটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য যথাক্রমে শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, জনাব GM নজরুল ইসলাম সাতক্ষীরা 4, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, জনাব মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 6, জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, জনাব মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, জনাব মোহাম্মদ আলী আসগার পাবনা 3, জনাব আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2,
জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ শেরপুর 1, জনাব মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, জনাব মোহাম্মদ আব্দুল সত্তর নীলফামারী 1, জনাব মাসুম মুস্তফা নেত্রকোনা 5, মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা 1, জনাব মোহাম্মদ গুলাম রসুল যশোর 4, সাবিকুন নাহার মহিলা আসন নম্বর 39, মুসাম্মদ নাজমুন নাহার মহিলা আসন নম্বর 40, গাজী এনামুল হক যশোর 5, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ জয়পুরহাট 1, মোহাম্মদ আবুল হাসান সিলেট 5, মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, সৈয়দ জয়নুল আবিদিন ঢাকা 4, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, মোহাম্মদ কামাল হোসেন ঢাকা 5, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, আব্দুল মুন্তাকিম নীলফামারী 4, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1, জনাব ওবায়দুল্লাহ সালাফি নীলফামারী 3, জনাব মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর 2। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্যদের মধ্যে জনাব জি.এম. নজরুল ইসলাম সাতক্ষীরা 4, জনাব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, জনাব মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, জনাব মোহাম্মদ আলী আসগার পাবনা 3, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ শেরপুর 1, মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4, মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, জনাব মোহাম্মদ আব্দুল সত্তর নীলফামারী 1, মোহাম্মদ গুলাম রসুল যশোর 4, গাজী এনামুল হক যশোর 5, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ জয়পুরহাট 1, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, জনাব মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1। জনমত যাচাইয়ের প্রস্তাব বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রত্যেকেই 1 মিনিট করে সময় পাবেন। প্রথমেই চট্টগ্রাম 15 থেকে নির্বাচিত জনাব শাহজাহান চৌধুরী, আজকে নেই উনি। সাতক্ষীরা 4 জি.এম. নজরুল ইসলাম, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দিচ্ছি। মাদকের সবলে যখন দেশ ডুবে গেছে, যুবকদের অনৈতিক অবক্ষয় ঘটেছে, সেই সময় এই বিলটা আনার কারণে তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের দেশের তরুণ ও যুব সমাজ আজ মাদকের মরণ কামড়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। প্রতিটি পরিবার আজ অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। আমাদের প্রশ্ন, শুধুমাত্র ট্রাইব্যুনাল বাড়িয়ে আর মাঠ পর্যায়ে চুনুপুটিদের ধরে কি এই মহামারী ঠেকানো সম্ভব? মাননীয় স্পিকার, নিয়ন্ত্রণ নাকি নির্মূল? সরকার আইন করেছেন মাদক নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আমরা চাচ্ছি মাদকটা নির্মূল হয়ে যাক বাংলাদেশ থেকে। তাহলে আমাদের যুব সমাজ তারা পরিত্রাণ পাবে এবং তাদের একটা ভালো দিকে তারা চলে যেতে পারবে। এবং গডফাদার যারা মাদকের যারা গডফাদার, তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দাবি করছি যারা ভুক্তভোগী, যারা খুচরা বিক্রি করে এবং যারা গডফাদার। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত রুমিন ফারহানা, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রতিদিন আমরা যে মামলাগুলো দেখি সেখানে দেখা যায় ক্যারিয়াররাই বারবার ধরা পড়ে, কিন্তু বদির মতন যারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে সমস্ত সরকারি দপ্তরের রিপোর্টে উঠে আসে, তারা সংসদে যায়। তারা যেতে না পারলে তাদের পরিবারের সদস্যরা সংসদে যায়। যতদিন পর্যন্ত মাননীয় স্পিকার, যতদিন পর্যন্ত না আমরা যারা সরাসরি মাদকের ব্যবসায়
যুক্ত এবং যাদের হাত দিয়ে মাদক বাংলাদেশে প্রবেশ করে টেকনাফ দিয়ে, সেই মানুষগুলো মূল হোতাদের যতদিন পর্যন্ত আমরা ধরতে না পারবো মাননীয় স্পিকার, আমার মনে হয় না কোনো আইন দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। আইন যথেষ্ট শক্ত মাননীয় স্পিকার, মাত্র 25 গ্রামের উপরে মাদক পেলেই যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়, কিন্তু তারপরেও কি করে লক্ষ লক্ষ পিস ইয়াবা কিংবা কয়েক কেজি হেরোইন সহ আমাদের মানে ক্যারিয়াররা যখন ধরা পড়ে, আমরা কিন্তু তার উপরে আর উঠতে। কুষ্টিয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে মাদক আজ শুধু একটি আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য, পারিবারিক স্থিতি এবং আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি মাদকাসক্ত যুবক শুধু নিজের জীবনই ধ্বংস করে না, একটি পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজে অপরাধ বৃদ্ধির ঝুঁকিও বাড়িয়ে দেয়। মাননীয় স্পিকার, এই সংশোধনী বিলের উদ্দেশ্য যদি হয় মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করা, তাহলে আমরা নীতিগতভাবে সেই উদ্যোগে স্বাগত জানাই। তবে শুধুমাত্র শাস্তি বৃদ্ধি বা বিধান সংশোধন করলেই মাদক নির্মূল হবে এমনটি মনে করার কোনো সুযোগ নেই। আইনের পাশাপাশি কার্যকর বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, এই জন্য এই বিলটি জনমত যাচাইয়ের জন্য আরও বেশি প্রয়োজন সময়। ধন্যবাদ। কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, ধন্যবাদ মাননীয় স্পিকার। সময় 1 মিনিট। গত 27 জুন তারিখে আমাদের সুযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাদক নিয়ন্ত্রণ আইনের যে প্রস্তাব এনেছেন, এটা আরো কঠিন থেকে কঠোরতর করা হোক। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। বিলটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিধায় সারা দেশে জনগণের জানানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি। বিলটি বাছাই কমিটিতে পাঠানো হোক। মাননীয় স্পিকার, আপনি জানেন বিগত সরকারের আমলে সর্বোচ্চ মহলের মদতে দেশের এই ভয়াবহ সর্বনাশ মাদক ঢুকেছে, যে কারণে মাদক সেবন এবং বহন উদ্বেগজনকভাবে বেড়েছে। মাদকের উৎস খুঁজে বের করা এবং এগুলি তৈরি করা, আমদানি পথ বন্ধ করতে হবে। একই সাথে ভয়াবহ সন্ত্রাস নির্মূল যেমন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া র্যাব গঠন করেছিল, ঠিক সেই রকম মাদক সেবন। ধন্যবাদ। ময়মনসিংহ 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, 1 মিনিট সময়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেই একটি জনগুরুত্বপূর্ণ একটি বিল নিয়ে আসার জন্য। আসলে প্রতিটি মাদকাসক্ত পরিবারে নীরব যে কান্না, এই কান্না আমাদেরকে ভাবিয়ে তুলছে। নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে একটা কথা আছে যে সর্ষের মধ্যে ভূত থাকলে ভূত তাড়াবে কে। আসলে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সাপ্লাই চেইনের সাথে জড়িত। এটাকে ধরা দরকার এবং তাদেরকে দ্বিগুণ শাস্তির আওতায় নিয়ে আসা দরকার। মাননীয় স্পিকার, আমরা গডফাদারের কথা শুনেছি, সেই গডফাদারদেরকেও এখানে আইনের আওতায় আনা দরকার। বিশেষ করে আমি একটি প্রস্তাব করছি, প্রতিটি উপজেলায় আমাদের সেই মাদকাসক্ত ভাইদেরকে মোটিভেশন দেওয়ার জন্য, তাদের চিকিৎসার জন্য একটি করে ওয়ার্ড স্থাপন করা জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাগেরহাট 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলিম, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, জ্বালানি সংকটের চেয়ে মাদকের সমস্যা আরও বেশি ভয়াবহ। এ কারণে জ্বালানি সংকট মোকাবিলা করার জন্য আমরা যেভাবে জাতীয় সংসদে সর্বদলীয় কমিটি গঠন করেছিলাম, মাদক মোকাবিলা করার জন্য মহান জাতীয় সংসদে তেমনিভাবে ঐক্যবদ্ধভাবে কমিটি গঠন করে মাদকের মোকাবিলা করার আমি প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। কুষ্টিয়া 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমির হামজা, সময় 1 মিনিট। ওয়ালাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাদক দ্রব্যের ব্যবহারের মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধ বাংলাদেশের সামাজিক কাঠামো ও নিরাপত্তার জন্য একটি ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হয়েছে।
এই সংকট মোকাবেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 প্রণয়নকালে পৃথক মাদক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধের দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা, অধিকাংশ মাদক শ্রবণের মাধ্যমে মাদক সেবীরা চুরি, খুন, ধর্ষণ, ছিনতাই এবং ডাকাতি এই সমস্ত কাজে জড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন এলাকায় এই বিষয়টি কঠোরভাবে দমন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও কার্যকর কোনো ফলাফল দেখা যাচ্ছে না। তাই কোরআনে বর্ণিত আমি 3টি আইনের কথা বলতে পারি। সূরা বাকারার 219 নম্বর আয়াতে, সূরা নিসার 43 নম্বর আয়াতে, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ আলী আসগার, পাবনা 3, সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই যে একটি জনগুরুত্ব সম্পন্ন একটি বিল মহান সংসদে উত্থাপন করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এই বিলের ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, তবে আমি কিছু প্রস্তাবনা দিয়েছি এবং এটা ছাঁটাই বাছাই কমিটিতে প্রেরণের জন্য আমি বিনীত অনুরোধ রাখব। তদন্তের ক্ষেত্রে মাদকের উৎস, অর্থায়ন, পরিবহন, সরবরাহ ও এ থেকে লাভবান ব্যক্তিদের শনাক্ত করার বাধ্যবাধকতা এখানে রাখা হয়নি। যথাযথ জব্দ তালিকা প্রস্তুত, আলামত সংরক্ষণ, রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন এবং সাক্ষ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে মামলার বিচার পর্যায়ে গিয়ে দুর্বল হয়ে যেতে পারে। তাই প্রস্তাবিত আইনে সংঘবদ্ধ মাদক অপরাধ, মাদক সিন্ডিকেট, গডফাদার ইত্যাদি তাদেরকে এখানে শনাক্ত করে বড় শাস্তির ব্যবস্থা রাখা দরকার। তাই ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, নেই। জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটা ঘটনা মনে পড়লো আর কি। 2019 সালে গ্রেপ্তার হয়েছিলাম, বাড্ডা থানায় আছি রিমান্ডে। একজন মাদক ডিলার সে আসছে, উপস্থিত হয়েছে, বলছে যে এরকম ঈদের আগে আমারে গ্রেপ্তার করে রাখছে, এটা কি হয়? যে কোনো উপায় আমাকে ছাড়ার ব্যবস্থা করে দেন। এবং ঘটনাক্রমে দেখা গেছে যে তাকে ওখান থেকে ঈদের আগেই ছেড়ে দিয়েছে। আজকে 19 সাল না, 2026, কিন্তু একই টাইপের সাপ লুডু খেলা দেখছি মাননীয় স্পিকার। ধরা হচ্ছে, বের হয়ে যাচ্ছে, অথবা তার ডান হাত বাম হাত আছে, তাদের মাধ্যমে মাদক চলছেই। এই ব্যবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের সমাজে মাদকের যে ভয়াবহ সবল, এখান থেকে আমরা বাঁচতে পারবো না। এই জন্য আমি মনে করি যে এটার সাথে আরো বেশি যাচাই বাছাইয়ের স্বার্থে জনমত যাচাই করা দরকার, এবং একই সাথে এটাকে বিশ্লেষকদের দিয়ে বাছাই করতে পারলে আমার মনে হয় যে আইনটি অধিকতর সংশোধন হবে। এই বিষয়ে আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। কুষ্টিয়া 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাদক আমাদের দেশে একটা অভিশাপ। আমাদের যুব সমাজকে মাদকের সয়লাবে আর ধ্বংসর দ্বার প্রান্তে নিয়ে গেছে মাননীয় স্পিকার। এর জন্য যেভাবে যতটুকু ওই যুব সমাজ দায়ী, তার চাইতে বেশি দায়ী আমি মনে করি আমাদের দেশের প্রশাসন, যারা মাসোহারা নিয়ে মাদক সেবনে সহযোগিতা করে, যারা মাসোহারা নিয়ে নিরাপত্তায় নির্বিঘ্নে মাদক বিক্রিতে সহযোগিতা করে, এই বিলের মধ্যে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ নাই মাননীয় স্পিকার। এজন্য আমি মনে করি এই বিলটি জনমত যাচাই দেওয়া হোক, এবং যারা মাদক সেবন, মাদক বিক্রিতে মাসোহারা নিয়ে সহযোগিতা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই বিলটি আবার সংসদে নিয়ে আসা হোক বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। চট্টগ্রাম 16 নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, নেই। নীলফামারী 1 আসন থেকে নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সত্তার, সময় 1 মিনিট। জি মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 উত্থাপন করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। সত্যিকার অর্থে এই বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলে উত্থাপিত কারণ ও উদ্দেশ্য সম্পর্কে আমি একমত। যেহেতু বিলটি গুরুত্বপূর্ণ, তাই বিলটি পাশ করার আগে জনমত যাচাই
ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব রেখে নোটিশ দিয়েছি। উদ্দেশ্য হলো মূল হোতারা ছাড় পেয়ে যায়, আর যারা ক্যারিয়ার তারা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা চাই যে এই ব্যবসার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুম মুস্তফা, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাদক নিয়ন্ত্রণ বিল 2026 সংসদে উত্থাপনের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাদক নিয়ন্ত্রণের জন্যে উনি যে বিলটা নিয়ে এসেছেন, আমি মনে করি এর দ্বারা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। কারণ আমাদের দেশে যে মাদক ব্যবহৃত হয় এর প্রায় পুরোটাই পার্শ্ববর্তী দেশ থেকে আসে। আমাদের প্রতিবেশী যারা পার্শ্ববর্তী দেশ, পানির ব্যাপারে কৃপণ হলেও মাদকের ব্যাপারে বেশ উদার। যদি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা উনি করতে না পারেন, আমাদের বর্ডারগুলোতে এই আইন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এজন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, এই আইনটি আরও যাচাই বাছাইয়ের জন্য, জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করা হোক, যাতে করে আমাদের পার্শ্ববর্তী উৎসগুলো থেকে এই দেশে কোনো প্রকারের মাদক বহন করতে না পারে, ঢুকতে না পারে। এই ব্যবস্থা যদি নিতে পারেন, সহজেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1, সময়ও 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, কিছু পরিসংখ্যান দেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জরিপ অনুযায়ী 2018 সালে মাদকাসক্তের পরিমাণ ছিল 36 লক্ষ। সেটা বেড়ে 2026-এ হয়েছে 83 লক্ষ, দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সাথে তারা বলছে 29টি সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে 162টি রুটে বানের পানির মতো মাদক ঢুকছে। মাননীয় স্পিকার, এই পরিসংখ্যানগুলো যেটা ইন্ডিকেট করে সেটা হলো এটি একটি মহামারী পর্যায়ে পৌঁছেছে এবং এটা একটি অর্গানাইজড ক্রাইম। এখানে শুধুমাত্র আপনার ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করে বিচার প্রক্রিয়া এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যারা করছেন তাদেরকে অস্ত্রসজ্জিত করে এটা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। আমাদের দরকার ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন, অ্যাসেট ট্র্যাকিং এবং গডফাদারদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনা। একই সাথে যাদেরকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হলো তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। অর্থ পাচার এবং জনাব মোহাম্মদ গুলাম রসুল, যশোর 4, ধন্যবাদ, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই মহান সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে 2018 এবং 2020 মাদকদ্রব্য আইন যেটা ছিল সংশোধন করে নতুনভাবে এখানে উত্থাপন করেছেন। বিশেষ করে সংশোধনী আইনের 5ম অধ্যায়ের 39, 40 এবং 41 নম্বর ধারায় এই নাম্বারে এখানে যারা মাদকের ব্যাপারে আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত তারা সহযোগিতা করবে, সমাজে যারা গডফাদার তারা যারা সহায়তা করবে অথবা যারা উৎসাহিত করবে তাদের সাজার ব্যাপার বলা আছে। কিন্তু আমি বলতে চাই, স্থায়ীভাবে যদি এটা আমরা সমাধান করতে চাই তাহলে অবশ্যই সীমান্তে সিলগালা করতে হবে। আমাদের দেশে ইয়াবা সহ যে সমস্ত মাদকদ্রব্য সীমান্ত দিয়ে আসে এটা সিলগালা করতে হবে। সামাজিকভাবে আমাদের গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবে ইমাম, তারপর অন্যান্য যারা আছেন সমাজে তাদের দ্বারা আমাদের সকল শ্রেণীর মানুষকে এখানে উদ্বুদ্ধ করতে হবে। আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছে তারা যারা উৎকোচ গ্রহণ করে তাদেরকেও আইনের আওতায় এনে তাদের সাজার ব্যবস্থা করতে হবে। মাননীয় সাবিকুন নাহার, মহিলা, আসন নম্বর 39, সময় 1 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশোধনী বিল উত্থাপনের জন্য। আসলে আমরা এই সমাজে যখন বেড়ায় ক্ষেত খায় তখন আর বলার কিছু থাকে না। আমি আজকে যে বিষয়টি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে শুধুমাত্র আইনের সংশোধনী এনে, আইনের কঠোরতা এনে এই সমাজে মাদকের মতো একটি মরণঘাতী নেশাকে নির্মূল করা সম্ভব নয়। আমি মনে করি এখানে নৈতিকতার যে শিক্ষা সেটা যদি আমাদের জাতি হিসেবে নৈতিকভাবে উজ্জীবিত না করতে পারি, তাদেরকে মোটিভেটেড না করতে পারি, তাহলে আসলে এই মাদক থেকে এই সমাজকে মুক্ত করা সম্ভব নয়, আমাদের যুব সমাজের মুক্তি সম্ভব নয়। আমরা জানি আমাদের প্রিয় রাসূল একটি সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি অপরাধ করার যে জাতিটি ছিল সেই জাতিকে তিনি মুক্ত করেছিলেন, মাদক মুক্ত করেছিলেন একমাত্র নৈতিক শিক্ষার মাধ্যমে। সে জাতিটি একটি আইকনিক নেশন হিসেবে আজকে সারা বিশ্বের কাছে।
ধন্যবাদ মাননীয় সদস্য। মুসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন নম্বর 40, সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই মাদক নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026, এই বিলটি আনার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখেছি রাফিয়া আসিয়ার মতো করুণ মৃত্যু, যার পিছনে ছিল মাদক। তাই এই মাদককে নির্মূল করতে হবে। সমাজ থেকে আইনটি আনার জন্য আমি জনমত যাচাইয়ের প্রচার করার জন্য বলছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেশের আইন শৃঙ্খলা, জনস্বাস্থ্য এবং মানবাধিকারের সঙ্গে সরাসরি সংযুক্ত। দাবি করছি মাদকের মাফিয়া চক্র নির্মূল করার জন্য, এবং আরও দাবি করছি এই মাফিয়া চক্র শুধু নির্মূল নয়, কঠোর হস্তে দমন করতে হবে এই মাদক মাফিয়া চক্রকে। মাদক ব্যক্তি, সমাজ, পরিবারকে ধ্বংস করে দেয়। বিলে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল, সাইবার স্পেসে সংগঠিত মাদক অপরাধ দমন, ডগ স্কোয়াড গঠন এবং অধিদপ্তরের ক্ষমতা বৃদ্ধির ধন্যবাদ মাননীয় সদস্য। যশোর 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য গাজী এনামুল হক। গাজী এনামুল হক, সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গুরুত্বপূর্ণ বিষয়ে এই বিল উত্থাপনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রস্তাব হচ্ছে এই বিষয়টি জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করা, সময় নেওয়া এবং বাছাই কমিটিতে প্রেরণ করা। তার কারণ এই খসড়ায়, এই বিলে দেখা যায় যে মাদকাসক্ত বাহক, খুচরা বিক্রেতা, বড় কারবারিদের পৃথক আইনি শ্রেণীতে বিভক্ত করা হয়নি, একই শাস্তির বিধান করা হয়েছে। তাছাড়াও এখানে যারা কেরিয়ার, দেখা যাচ্ছে যে তার দিন আনা দিন খাওয়া, তার পরিবারে বাড়িঘর নাই, অথচ কোটি টাকার মাদক পাওয়া যাচ্ছে। তাকে যদি ছেলে নিয়ে যদি উদ্ধার করা যায় যে কে কার এত টাকা দিয়ে মাদক আনা হয়েছে, সেই বিধানের মধ্যে রাখা হয়নি। এবং এই বিলটির মধ্যে এই যে সীমান্ত এলাকায়, যেখানে পরিষ্কার আমরা জানতে পেরেছি যে ভারত এটাকে উদ্বুদ্ধ করতেছে। ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট 1, সময়ও 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকেও ধন্যবাদ এই বিলটি নিয়ে আসার জন্য। মাননীয় স্পিকার, আসলেই যা ক্ষতিকর এবং ধ্বংসকর, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই হারাম করেছেন। এই জন্য মদও আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য মদকে শুধু নিয়ন্ত্রণ নয়, এটা হারাম করে দেওয়া দরকার। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে আসলে এই মাদক ব্যবসা যারা করে তাদেরকে চিহ্নিত করা খুব কঠিন বলে আমি মনে করি না। আজকে যারা মাদক ব্যবসা করছে, এই ব্যবসায়ীরা, এই গডফাদাররা আমাদের সমাজেই চলাফেরা করছে দাপুটের সাথে। এই জন্য তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে যদি শাস্তি দেওয়া যায়, তাহলে মাদক সেবনকারীরা এমনি বন্ধ হয়ে যাবে। এজন্য আমি মনে করি যে এটাকে জনগণকে ব্যাপক প্রচারের জন্য, জনমত যাচাই দেওয়ার জন্য আমি এই বিলটি আমি উপস্থাপন করেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আবুল হাসান, সিলেট 5, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাথে সাথে সময় উপযোগী বিল আনার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বিগত 2 অধিবেশনে মাননীয় সংসদ সদস্যরা বক্তব্য রেখেছেন। অধিকাংশ মাননীয় সংসদ সদস্যের বক্তব্যে ফুটে উঠেছে মাদকের কলার গ্রাসের কথা। এই মাদক নিয়ন্ত্রণটা শুধুমাত্র আইনের মাধ্যমে হবে না, আইন প্রয়োগকারী সংস্থা যিনারা আছেন এনারা যদি শক্ত ভূমিকা না নেয়, তাহলে এটা পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে না। অতএব যে যে লাইন দিয়ে বা যে যে এলাকা দিয়ে এই মাদক আসে, এই এলাকাতে যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনার অধীনে যে সমস্ত বিভাগ আছে, যেমন বিজেপি আছে, আরো বিভিন্ন সংস্থা আছে, ইনারা যদি কঠোর হস্তে দমন করার চেষ্টা করেন, তাহলে আশা করা যায় এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা দেখছি শুধুমাত্র পারিবারিকভাবে বিশৃঙ্খলা। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার নির্বাচনী ইশতেহারে জনগণকে আশ্বস্ত করেছিলাম নির্বাচিত হতে পারলে 60 দিনের মধ্যে মাদক নির্মূলের ব্যবস্থা করব। কিন্তু আমি পরে যখন বুঝতে পারলাম যে মাদক নির্মূল অধিদপ্তর না, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তখন ভাবলাম নিয়ন্ত্রণ করা যাবে, নির্মূল করা যাবে না।
আমি প্রথমেই দাবি জানাই যে মাদক নিয়ন্ত্রণ না করে মাদক নির্মূল অধিদপ্তরে আগে সংশোধন নিয়ে আসা হোক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। উইদাউট পলিটিক্যাল উইল মিনিংফুল চেঞ্জ অ্যাবসলিউটলি ইম্পসিবল। আমরা যদি এটা ধরি তাহলে লক্ষ্য করি আগৈলঝড়ায় কয়েকদিন আগে আমরা দেখেছি যে একজন মাদক সেবীকে ধরা হয়েছিল, এজন্য 100 লোক থানায় গিয়ে হামলা করে পুলিশদেরকে আহত করেছিল, থানা ভাঙচুর করেছিল। আমরা যদি রাজনৈতিক সদিচ্ছায় না আসতে পারি তাহলে মাননীয় স্পিকার আমরা কি করে এটা সমাধান করব? সেই জন্য আমি মনে করি রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছিলেন যে এটি তো স্বরাষ্ট্রমন্ত্রী জানার কথা যে ইয়াবা বদির অবস্থা কি, তার পরিবর্তন কি হলো। সুতরাং সেই জায়গাটা আমাদের সমাধান। ধন্যবাদ মাননীয় সদস্য। সৈয়দ জয়নুল আবিদিন, ঢাকা 4। ধন্যবাদ। সময় 1 মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সময় উপযোগী একটি বিল আনার জন্য। কিন্তু মাননীয় স্পিকার, আমরা জানি যে এখন বর্তমানেও মাদকের বিরুদ্ধে আইন আছে, কিন্তু এই আইনের মাধ্যমে মাদক দূর হচ্ছে না, বন্ধ হচ্ছে না। নূতন যে আইন আসছে বা সংশোধনী আসছে এর মাধ্যমে যে বন্ধ হবে এটাও আমরা নিশ্চিত হতে পারছি না। এই জন্য আমি বলবো যে সমাজে ইসলামের মাদক একেবারে হারাম করা হয়েছে। আর ইসলামের বিধান হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কল্যাণকর। কাজে ইসলামিক স্কলার যারা আছেন তাদের পরামর্শের ভিত্তিতে আইনের যদি অ্যামেন্ডমেন্ট আনা হয় তাহলে হয়তোবা এর কিছু সুফল পাওয়া যাবে। এই জন্য আমি অনুরোধ করব এই বিলকে আরও জনমত যাচাইয়ের জন্য এবং ইসলামী স্কলারদের পরামর্শ নেওয়ার জন্য এই বিলটাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3। সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। জনমত যাচাইয়ের জন্য আমি এই বিলটিকে জনমত যাচাইয়ের জন্য প্রস্তাব করছি। বিদ্যমান আইনটি সময়ের প্রয়োজনে সংশোধন করা অত্যন্ত জরুরি। তবে আইন যতই কঠোর এবং কৌশলগত হোক, শুধুমাত্র আইন প্রয়োগ করে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হতে পারে না। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। যুবকদের হতাশা, অবৈধ ইনকাম, দুর্নীতি এটার সাথে মাদকের সম্পৃক্ততা অনেক বেশি। সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক ক্যান্সারের মতো ভয়ঙ্কর আকারে ছড়িয়ে গিয়েছে মাদক। এই অবস্থায় আমি মনে করি যে একটি গ্রহণযোগ্য ও যুগোপযোগী আইন প্রণয়নের স্বার্থে জনমত যাতায়াতের জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা 5। নেই। জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1। সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি শুনে থাকেন তাহলে আমি বলি যে 1 মিনিটের মধ্যে বলছি। সেটা হচ্ছে যে মাননীয় স্পিকার, এই আইনটি যেটা আছে তার থেকে নতুন করে যেটা সংযোজন হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নোডাল এজেন্সি হিসাবে ঘোষণা করা হয়েছে, একটা ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে এবং সাইবারের মাধ্যমে যে মাদক সম্পৃক্ত অপরাধগুলো হয় সেগুলো সংযোজন করা হয়েছে। শাস্তি কিন্তু মোটামুটি যা ছিল তাই আছে, কিন্তু এই শাস্তি দিয়ে তো আমরা মাদক নিয়ন্ত্রণ এখনো করতে পারি নাই। এই কারণে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয় এখানে সম্পৃক্ত আছে। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে জড়িত। আমার চুয়াডাঙ্গা এরিয়া, সীমান্তবর্তী এরিয়া, সেখান থেকে ফেন্সিডিল আসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে, যেটা হচ্ছে ইয়াবা এবং ক্যাপেন্ডাডল ট্যাবলেট আসে মাননীয় স্পিকার। এইভাবেই আমাদের দেশে ছেড়ে যাচ্ছে সব কিছু এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো ঢুকছে, পরে 2 দিন পর বের হয়ে আসছে আইনের কারণে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। টু দ্য পয়েন্ট। নীলফামারী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আব্দুল মুন্তাকিম, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 এই সংসদে আনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার যতটুকু অভিজ্ঞতা, ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে যখন বাড়ি ফিরতাম দেখতাম হিলি বন্দরের পাশে গিয়েই ট্রেন থেমে যায়।
আর ট্রেন থামলেই দেখি যে নানানভাবেই বিভিন্ন মানুষ ট্রেনে উঠছে, তাদেরকে জিজ্ঞেস করলেই বলে যে এটা নিয়েছি ওটা নিয়েছি, কিন্তু বস্তার ভিতরে কি আছে সেটা আর দেখতে পাই না, শুধু এভাবেই চলে যায়। এর পাশাপাশি যখন দেখি তারা পুলিশের হেফাজতে চলে আসে, কিছু মানুষ আসেন যারা সরকারি দল বিরোধী দল বলি আমরা, যারা আমরা প্রভাবশালী, আমাদের তদবিরের কারণে তারা আবার পুলিশের কাছ থেকে ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, তারা আর জেলখানায় যায় না। আবার জেলখানায় গেলেও কিছুদিনের মধ্যে তারা আবার ফিরে আসে। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল এর মাধ্যমে মাদক চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন, সময় 1 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে। মাননীয় স্পিকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা আমরা করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ না করে মাদকদ্রব্য কিভাবে নির্মূল হয় তার একটা ব্যবস্থা যদি করা যায় তাহলে ভালো হয়। মাননীয় স্পিকার, বাংলাদেশে এখন 83 লক্ষ মানুষ মাদকসেবী। এই 83 লক্ষ মানুষ প্রতিদিন নতুন নতুন মাদকাসক্ত মানুষদেরকে তৈরি করছে। এ কারণে সরকারি চাকরি, বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিতের আগেই তাদেরকে ড্রপ টেস্টের মাধ্যমে কিভাবে তাদেরকে মাদক মুক্ত আছে কিনা এটা যাচাই করে নেওয়া দরকার বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, পুলিশ বাহিনী বর্ডার অঞ্চলে যেতে পারে না বিজিবির অনুমতি ছাড়া। যেখানে মাদকের আসামি থাকে সেখানে ধরতে যেতে পারে না। এটা সংশোধন করেও তাদের যাওয়ার ব্যবস্থা। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটস বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।